দর্শক স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার অনুষ্ঠানে। বৈশাখী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান এটি এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সারাদিনের যে সংবাদগুলো পরিবেশন করি আমাদের বৈশাখী টেলিভিশনের পর্দায়, সেই সংবাদের বিশ্লেষণ নিয়ে বিশেষ সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হই। আজকের যে বিষয় আমরা নির্ধারণ করেছি সেটি হলো পুলিশের পোশাক বদল নাকি মানসিকতা, এটি একটা অংশ, এবং আরেকটি অংশ হলো ট্রাম্পের অভিষেক। আমরা মূল আলোচনায় ফিরব, তবে মূল আলোচনায় শুরুর আগে আমি একটু পরিচয় করে দিতে চাই। আজকে আমাদের সঙ্গে যে অতিথি দুজন রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম সালাউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত, এবং রয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি অবসরপ্রাপ্ত আইজি এম মাহবুব আলম, আপনাকেও স্বাগত। দর্শক, অতিথি দুজনের সাথে পরিচিত হলেন। এবার আমরা একটু দেখে আসতে চাই যে আজকে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, ঐতিহ্যবাহী শপথ গ্রহণে ভিন্নতা, প্রথম ভাষণে তুলে ধরেছেন কর্মপরিকল্পনা। দুঃসময়ে যারা দলকে এগিয়ে নিয়েছেন তাদের একত্রিত করতে চায় বিএনপি, তৃণমূল কর্মী থেকে নেতা বানানোর তাগিদ তারেক রহমানের। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক, উপদেষ্টা কমিটির অনুমোদন, বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। রাষ্ট্রের বিপুল টাকা আত্মসাৎ করেছে সাইমা ওয়াজেদ পুতুল, বলছে দুদক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে বাগিয়েছেন ভুয়া প্রকল্প। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমরা সারাদিনে যে উল্লেখযোগ্য যে খবরটি ছিল পুলিশের পোশাক বদল নাকি মানসিকতা, এটি নিয়েই আমরা পোশাক বদলের বিষয়টি নিয়ে, যে পোশাক বদল করলেই কি চলবে কি না, নাকি আসলে প্রয়োজন মানসিকতা বদল, এটি নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের অভিষেক, ডোনাল্ড ট্রাম্প, আপনারা তার পরিচয় জানেন, তারপর আমি বলে দিচ্ছি। তিনি ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি কিছুক্ষণ আগে অভিষেক হয়েছে তার, এবং শপথ নিয়েছেন। আমি শুরু করতে চাই এম সালাউদ্দিন চৌধুরীর কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, এটি অনেক আগেই জেনে গিয়েছে, এবং শপথের মাধ্যমে শুধুমাত্র আনুষ্ঠানিকতা শেষ হলো। যে জিনিসটি জানতে চাই যে এবার যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন এবং গতবারের যে ডোনাল্ড ট্রাম্প, দুই ডোনাল্ড ট্রাম্পের যে পার্থক্যটি আমরা দেখতে পাচ্ছি, তিনি আসার আগেই বেশ কিছু নীতি নির্ধারণী ঘটনার কথা বলেছেন, এবং তার মধ্যে আমি যদি দেখি প্রায় 100 নির্বাহী আদেশ সই করবেন প্রথম দিনেই, এবং প্রথম দিনে 100 নির্বাহী আদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য আমি বলি, সেটি হলো অভিবাসন, এবং বিশেষ করে সাবকন্টিনেন্ট, ভারতীয় এবং এশিয়ান অভিবাসন নিয়ে। এই জায়গাটা আমাদের সাথে কিভাবে প্রভাব ফেলতে পারে, সালাউদ্দিন চৌধুরী? না, ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প অলরেডি বোধহয় অভিষেক হয়ে গেছে কিছুক্ষণ আগে, 47তম প্রেসিডেন্ট হিসাবে। আমি বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্রে ছিলাম, বিশেষ করে 2016 সালে তার নির্বাচনী সময় আমি কাছ থেকে দেখেছি। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে সমস্ত কিছু যে ধারাবাহিক যেই ঐতিহ্যগুলো রয়েছে আমেরিকার রাজনীতিতে বলেন, কিংবা একজন রাষ্ট্রপতি হিসেবে যে রাষ্ট্রপতি ছিল আচরণ বলেন, এগুলি পুরো ভিন্ন ধারার তাকে সে নিয়ে এসছে তার নিজস্ব স্টাইলে, যেটা অনেক আমেরিকানরা ঠিক আমেরিকান হিসেবে এক্সপেক্টেড করেনি। বাট না করলেও আপনি দেখেন দ্বিতীয়বারের মতো উনি প্রেসিডেন্ট হয়ে এসছেন, এত অপরাধ, এত শাস্তি মাথায় নিয়েও। আমেরিকানরা কিন্তু একটি জিনিস মাঝে মাঝে বলেছে যে তারা রাষ্ট্রপতি চান, তারা কোনো একদম অনেস্ট, একদম সাদা একজন মানুষ, খুব ভালো মানুষ তাদের দরকার নেই, রাষ্ট্রপতি হিসেবে যে তাদের কাজ করতে পারবে তাকেই চান। এবং এই কথাগুলো কিন্তু এসছে শুধুমাত্র এই ডোনাল্ড ট্রাম্পের প্রভাবের কারণে। আমি সেটাই বলতে চাচ্ছি যে অন্য কারো প্রভাবে না। সো উনি কিন্তু একটা নতুন ধারা নিয়ে এসছে, যেটা মানে অনেক সমালোচনা রয়েছে, আলোচনা রয়েছে, যে ওই দিকটা আমি যাচ্ছি না। তো এবার যেটা শুনলাম যে উনি যে জিনিসটা করেছেন 16 থেকে 20 পর্যন্ত যখন ছিলেন, আপনি খেয়াল করে দেখেন যে বাইডেনের সময় যে সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ একটা অবস্থা বিরাজ করছে, এখনো ইউক্রেন রাশিয়া এখনো চলছে, প্যালেস্টাইন তো যাই হোক ওইটা শুরু করেছিলেন, এবং এটা একটা কমিটমেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের যে উনি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ বন্ধ করবেন। এবং উনি অভিষেক গ্রহণের আগেই বোধহয় সম্ভবত গতকালকেই অলরেডি যুদ্ধ একটা কি বলে সিজফায়ার হয়েছে বা
বিরতি হয়েছে বা যুদ্ধ গাজায় বন্ধ হয়েছে, গাজা যে এইটা। তো এই জিনিসগুলো কিন্তু ভোটে প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট করেছে এবং মুসলিম ভোটারদের কিন্তু সে খুব চমৎকারভাবে নিজের দিকে টেনে নিয়ে আসতে পেরেছে। বিশেষ করে আপনি আমেরিকা যেমন মিশিগান কিংবা অন্যান্য যে স্টেটগুলো আছে যেখানে আমাদের সাউথ এশিয়ান কিংবা এশিয়ান মুসলিম অধ্যুষিত ক্যালিফোর্নিয়াতে আছেন, তারা কিন্তু তাকে এই সাপোর্টটা দিয়েছেন। তো এখন উনি যেটা বলেন সাধারণত সেটা কিন্তু মানে আশ্চর্যজনক হলেও উনি কিন্তু করে ফেলেন মোটামুটি। আপনি যে অভিভাষণে এইজন্য তাকে অনেক সময় খেপাটে পাগলাটে এমনও বলা হয়। অনেক কিছুই বলে। আবার সত্যি বলতে কি যে আমেরিকা উইদিন দি টেরিটরি অফ দ্য আমেরিকান যারা বিশেষ করে মানে যারা মানে শ্বেতাঙ্গ অধ্যুষিত তারা কিন্তু, এবং যারা বিশেষ করে ব্যবসায়ী মহল যারা বড় বড় ব্যবসা করেন তারা কিন্তু ট্রাম্পকে খুব ব্যক্তিগতভাবে পছন্দ করে। হ্যাঁ, কিন্তু ট্রাম্পের অ্যাগেনস্টে মোস্টলি যারা মাইগ্রেটেড হয়ে যায়, ইমিগ্রেন্ট যারা, তারা মোটামুটি ট্রাম্পের অ্যাগেনস্টে থাকে, বাট এবারও ট্রাম্পকে সাপোর্ট করেছে। অভিবাসনের ক্ষেত্রে যেটা বললেন এটা একটা মানসিকভাবে ভীতির সৃষ্টি করবে, এটা নিঃসন্দেহে বলা যায় যে অনেক অবৈধ অভিবাসন মানে ইয়ারা রয়েছে, তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে। কিন্তু একটা জিনিস অনেকেই জানে না যে প্রেসিডেন্ট ওবামা যখন ছিলেন ওনার সময় যেই পরিমাণ অবৈধ অভিবাসীরা ডিপোর্টেড হয়েছেন তার চেয়ে অনেক কম কিন্তু ট্রাম্পের সময় হয়েছে। ট্রাম্প হয়তো বলে বেশি, হি মেক্স লট অফ সাউন্ড, কিন্তু একটা জিনিস আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন যে প্রেসিডেন্ট ওবামার সময় কিন্তু অনেক সংখ্যক অবৈধ অভিবাসীরা মানে ফিরে আসতে হয়েছে। আমি যদি একটু মাহবুব আলমের কাছে আসি, আপনাকে একটি তথ্য দিয়ে দেই, তারপর আপনি শুরু করেন। একই প্রশ্ন সালাউদ্দিন চৌধুরীর কাছে যেটি ছিল, ট্রাম্পকে কিন্তু প্রথম 5 জনের একজন যিনি ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়েছেন কিছুক্ষণ আগেই। এবং ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধের ব্যবস্থা, যেটি সালাউদ্দিন চৌধুরী বলছিলেন যে গাজায় অলরেডি সিজফায়ার হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও বন্দি বিনিময় নিয়ে কিছু ঝামেলা মনে হয় এখনো আছে। আপনার কি মনে হয় এই ট্রাম্পের এই অভিষেক, এইবারের অভিষেকে 47তম রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের, তিনি কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা, প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে অনেকে বলে একটি গরিবের যুদ্ধ আর একটা বড়লোকের যুদ্ধ, তো এই বড়লোকের যুদ্ধ হলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এটা কি প্রভাব ফেলতে পারে? এটা দেখুন, এই যে উনি যখন ইলেকশন করেছেন, ক্যাম্পেইন পিরিয়ডে কিন্তু উনি বলেছেন আমি যদি প্রেসিডেন্ট নির্বাচন হতে পারি তাহলে আমি একদিনের মধ্যে এটা করে ফেলবো, বন্ধ করে ফেলবো। এবং এটা কিন্তু ব্যাপক একটা সারা পড়েছিল তখন। তো আমার মনে হয় ট্রাম্প গত 16 থেকে 20 সাল পর্যন্ত ছিলেন, ওই সময় কিন্তু বিশ্বের কোথাও কিন্তু এরকম যুদ্ধ বিগ্রহ ছিল না। উনি ছিলেন আমেরিকা নিয়ে, আমেরিকা ফার্স্ট, ওনার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমেরিকা ফার্স্ট। তো ওই পলিসিতে উনি যদি এবারও দেশ চালান, আমার মনে হয় এই ইউক্রেনই বলেন বা গাজাই বলেন, যুদ্ধ মনে হয় বন্ধ হবে আর কি। না, ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে কিন্তু তিনি অলরেডি একটি কথা বলেছেন যে রাশিয়াকে যে দুটি জায়গা তো তারা রাশিয়া ক্যাপচার করেছেই, হ্যাঁ, দোনেক্স এবং আরেকটি জায়গা, এবং এই জায়গাগুলো ছেড়ে দেওয়ার কথা কিন্তু এই ট্রাম্প অভিষেক হওয়ার আগে কয়েকবার বলেছেন। এই জায়গাটি কিভাবে রিলেট করবেন? আসলে এই হুমকিতে রাশিয়া কি আসলে রাশিয়া কান দেবে না? রাশিয়ার ওই অবস্থান এখন নাই। কারণ আমি রিসেন্টলি রাশিয়া ভিজিট করেছিলাম, একটা সুযোগ হয়েছিল। তা আমি দেখেছি উনি কিন্তু মারাত্মকভাবে জনপ্রিয় ওখানে, রাশিয়ার প্রেসিডেন্ট। তো ওনারা এই দুইটি রিজনে খুবই জনপ্রিয়, এবং উনি আগে যেরকম কিছুদিন আমরা বেশ কিছুদিন দেখেছি যে গর্বাচভ যখন প্রেসিডেন্সি, মিখাইল গর্বাচভ, যে রাশিয়া যে ভেঙে গেল প্যারাস্ট্রাইকার যে পলিসিতে, যে দুর্বল হয়ে গেল, ভাগ হয়ে গেল, অনেকে বলেন যে গর্বাচেভ সিআইএ হয়ে কাজ করেছেন, কিন্তু ওই অবস্থান কিন্তু এখন না। পুতিন কিন্তু ওই অবস্থা রিকভার করার জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, একবার প্রেসিডেন্ট হিসাবে, একবার প্রাইম মিনিস্টার হিসাবে, এবং উনি অনেকাংশে এটাতে সফল হয়েছেন। এবং উনি এখন ট্রাই করছেন আগের যে রাশিয়ান যে অধ্যুষিত অঞ্চলগুলি ছিল, যে স্টেটগুলি নতুন হয়েছে, এগুলিকে আবার একত্রিত করে নতুন আবার ফেডারেশন। আমি একটু সালাউদ্দিন চৌধুরীর কাছে আসবো। এটি একদমই আমাদের সাবকন্টিনেন্টের বিষয়। ট্রাম্প কিন্তু ভারতীয়দের কথা, বিশেষ করে এই অভিবাসীদের ক্ষেত্রে ভারতীয়দের কথা বলেছে। এবং সবচেয়ে বড় কথা, আমি বেশ কিছুদিন যাবৎ আমার নিজের রিলেটিভ সহ আরও বেশ কিছু রিলেটিভ, স্টুডেন্ট, এদের কাছেও শুনেছি যে বাংলাদেশ থেকেও ভিসা খুব টাইট ইয়েতে গিয়েছে, অনেকেই ভিসা পায়নি। আর যাদের ভিসা ছিল তাদের ভিসা রিনিউ হয়েছে ঠিকই, কিন্তু তাদেরকে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, তারা কিন্তু বলেছে কাম কুইক,
বিফোর দি অভিষেক এরকমের কথা বলা হয়েছে, এই অভিষেকের আগেই যাওয়ার কথা বলা হয়েছে, এই বিষয়গুলোকে কিভাবে না, আমার মনে হয় যে এটা অতিমাত্রা শঙ্কার থেকে হয়তো কেন? এই বলেছে শঙ্কাটা অনেকে। কেন? বাস্তবে আমি আপনাকে বলি, হ্যাঁ 2016 থেকে 2020 পর্যন্ত যখন প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তখন ভারতীয়রা মোস্টলি কিন্তু যারা H1B ভিসা বলে একটা ক্যাটাগরি আছে, যেটা হলো আপনার স্কিলের উপরে যায়, Skill visa। রাইট, স্কিল ভিসার উপরে যায়। তো ওটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল। এখানে একটু বাধা সৃষ্টি করেছিল ডোনাল্ড ট্রাম্প ফর দি ইন্ডিয়ানস। আর বাংলাদেশিরা তো যে পরিমাণ যাচ্ছে এখন সে তুলনায় খুবই কম, বাট যারা অলরেডি ওখানে আছেন তাদের ভিসা রিনিউয়ালের ব্যাপারে আমার মনে হয় না যে গতবারের অভিজ্ঞতা থেকে বলতে হবে খুব বেশি একটা সমস্যা হবে, যদি তারা সব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল করতে পারেন, ঠিক আছে। সো আমার মনে হয় যে এটা নিয়ে মানে অতিমাত্রায় শঙ্কিত হওয়ার কিছু নেই এই মুহূর্তে। অফকোর্স যারা ইলিগেল আছে তাদের একটু দুশ্চিন্তার কারণ, তারপরেও আমি জানি যে তার প্রথম টেনুরে যারা ইলিগেল ছিল তারা কিন্তু তার সময় অনেক ইলিগেল হয়েছে। প্রথমে অ্যাপ্লাই করেছে, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, ওয়ার্ক পারমিটকে কয়েক বছর গ্রিন কার্ড পেয়েছে। সো এগুলো আমি বললাম না যে ডোনাল্ড ট্রাম্প এবং আপনি বারাক ওবামার এই দুইজনের সাথে যদি একটা স্ট্যাটিস্টিক্স নেন, আপনি অবাক হবেন যে ডোনাল্ড ট্রাম্প যতটা বলছে বারাক ওবামার মতো কিন্তু ততটা মানে ডিপোর্ট করেনি। অর্থাৎ বারাক ওবামা যতটা বলেনি তার চেয়ে বেশি করেছেন, বেশি করেছে। এক্সপোজটা বেশি। Yes. সরি, ট্রাম্পের এক্সপোজটা বেশি আর বারাক ওবামার ইম্পোজটা বেশি। আচ্ছা, আরেকটি বিষয় আসি, চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক, চীন ভারত সম্পর্ক এবং ঠিক এই মুহূর্তের বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা, এই জায়গাতে একটু মাহবুব আলমের কাছে আসতে চাই। এটা একটা জটিল সমীকরণ আমার মনে হয় এবার। কারণ হলো যে এই গতবার যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, তো উনি চাইনিজ প্রেসিডেন্টকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করেছিলেন, বাট এটা পারে নাই। কারণ চায়না ছাড়া, চায়নার যে ইকোনমি যে পর্যায়ে গেছেন, এবার চায়না, রাশিয়া, চায়না, আমেরিকা, চায়না, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, এটা বিভিন্নভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম সমীকরণ আছে। তো এই সমীকরণের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করি, আমরা যদি বেস্ট আউটকামটা যদি পেতে চাই, তাহলে পরে খুব ডিপ্লোম্যাটিক্যালি আমাদের খুব চৌকসভাবে কাজ করতে হবে। কারণ হলো যে এটা খুব জটিল সমীকরণ। তো এই জটিল সমীকরণ থেকে আমাদেরকে বেস্ট পারফরমেন্স যদি পেতে চাই এবং বেস্ট সাহায্য যদি পেতে চাই, আমার রাষ্ট্র হিসাবে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে যাই, ইকোনমিক্যালি বিশেষ করে ইকোনমিক যদি আমরা যদি কোনো সমস্যা না পড়তে যাই, তাহলে পরে কিন্তু চায়না, রাশিয়া এবং আমেরিকা এই তিন দেশের সাথে আমাদের কিন্তু ভালো সম্পর্ক রেখে কাজ করতে হবে। কারণ ভারতের সাথে আমাদের এখন একটা টানাপোড়েন চলছে এই মুহূর্তে। আমার কাছে যেটা মনে হয় বাস্তব অবস্থায়, বা ভারত একটা সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে ওই রকম সম্পর্কের দিকে আগালে এখন চলবে না। তো সেক্ষেত্রে আমার চায়নার এবং রাশিয়ার দিকে এবং আমেরিকার দিকে দেখতে হবে। তার আমার মনে হয় আমেরিকার চেয়ে রাশিয়া এবং চায়না আমাদের জন্য ফোকাসটা বেশি দিতে হবে। আমি আরেকটু এলাবোরেট চাই সালাউদ্দিন চৌধুরীর কাছ থেকে। বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, চীন ভারত সম্পর্ক, বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, বাংলাদেশ রাখাইন সম্পর্ক এবং মণিপুর রাখাইন প্রবলেম, মণিপুরের যে প্রবলেম, ভারত বাংলাদেশের যে সম্পর্ক, ঠিক এই মুহূর্তে সীমান্তে যা ঘটছে, এগুলোকে নিয়ে আপনি যদি একটু আমাকে আরেকটু বিশদভাবে বিশ্লেষণে যান। এই পুরো বিষয়গুলো একটা জটিল আকার ধারণ করছে দিনে দিনে। আমি যদি প্রথমে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তে যেগুলো হচ্ছে, বিশেষ করে গত 2 দিন তো দেখলেন আপনি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ এলাকায়, তার আগে অন্য জায়গায় হয়েছে। এগুলো দুটো কারণে আমার মতে হচ্ছে। সেটা হলো যে প্রথমত একটা সময়, বিশেষ করে বিগত যে সরকারের মানে পতিত সরকারের কথা বলছি, সেই সময় কিন্তু ভারতীয়রা যখন খুশি যা খুশি ইচ্ছে মতো করতে পারতেন এবং আমাদের সরকার মানে জনগণ যদি প্রতিবাদও করতো, সরকার নীরব থাকতো। সো ইট ওয়াজ এ ফ্রি পোর্ট অলমোস্ট, হ্যাঁ, আমাদের বাংলাদেশের ল্যান্ডটা ভারতীয়দের জন্য। মাঝে মধ্যে কাউকে সীমান্তে হত্যা করে ঝুলিয়ে রাখছে, তার কোনো প্রতিবাদ হতো না। কিন্তু এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশিরা কিন্তু প্রতিবাদ করছে, রেজিস্ট করছে, যেটা তারা নিতে পারছে না, এক নম্বর। দ্বিতীয়ত হলো আমি মনে করি যেটা
এভাবে বলা ঠিক নিতে পারছে না কেন? মানে বাংলাদেশ তো একটা সভার্ন কান্ট্রি, Of course. ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, Of সে course. কেন নিতে পারবে না? এটা ভারত তো, এতদিনের ভারত অভ্যাস। নিজেও একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তারা কেন বাংলাদেশের এই সভার্নিটি নিয়ে, এবং বাংলাদেশ হলো সাবকন্টিনেন্টের একমাত্র দেশ যেটা যুদ্ধ হয়ে স্বাধীন হয়েছে, Yes. আর সবাই চুক্তিতে স্বাধীন হয়েছে। ইয়েস জি, ইয়েস, এটা নিতে পারছে না। বিকজ যে বললাম না যে এতদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না, বাংলাদেশটা তো অলমোস্ট তার একটা অঙ্গরাজ্যের মতোই ট্রিট করতো, তারা বিচরণ করতো। আপনি চলনে বলনে কাজে করবে, এটা তো এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। আমরা সবাই জানি কি হচ্ছে। তা না হলে ভারত কেন এত এত ওপেনলি, এত উলঙ্গভাবে এই গত 6 মাস ধরে আমাদের সীমান্তে বলেন, তাদের মিডিয়ার মাধ্যমে Media. বলেন, একেবারে এভরিবডি নো অ্যাবাউট ইট, কেন তারা এটা করছে? আমাদের বিগত পতিত সরকারের প্রধান তাদের দেশে আশ্রয় নিয়েছে, এবং উনি কি ওখানে বসে কিছু করছেন না? উনি চাচ্ছেন না যে উনি ওনার দেশে আবার ফিরে আসুক, যে কোনো ছলে বলে কৌশলে, অ্যাট এনি কস্ট, ভেরি ন্যাচারাল। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, তিনি আমাদের পতিত সরকারের যে প্রধান ওই দেশে আশ্রয় নিয়েছে, উনি যদি সত্যিকার অর্থে ওনার ইমেজ রিগেন করতে চায়, ওনার উচিত মোদী সরকারকে বলা যে বাংলাদেশের সাথে এগুলি করো না তোমরা, আমরা প্রতিবেশী দেশ, বন্ধুত্বশীল একটা আচরণ নিয়ে থাকি। এটা ওনার জন্য একটা সুযোগ। আমি জানি না মানে আওয়ামী লীগের সমর্থক বা নেতারা আমার কথা শুনছে কিনা, এটা ওনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে একটা স্টেটমেন্ট দেওয়া দিল্লিতে বসেই মোদী সরকারকে, যে এগুলি করো না। এগুলি কিন্তু ছেলেপেলেরা বুঝতে পারছে যে কেন তোমরা এটা করছো, দোষটা কিন্তু আমার উপর এসে পড়ছে, যেহেতু আমি তোমার এখানে আশ্রয় নিয়েছি। সো এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট মানে গোল্ডেন অপরচুনিটি ফর হার। এনিওয়ে, উনি করবেন কিনা বা আওয়ামী লীগ নেতারা করবেন কিনা সেটা তাদের ব্যাপার। এখন দেখেন মিয়ানমারের যে ঘটনা, এই যে আমাদের যে 3টা জাহাজ নিয়ে গেল আরাকান আর্মি, 2টো বোধহয় ছেড়েছে আজকে, আরেকটা ছাড়ছে না। এটা তো আমাদের জন্য একটা মানে দুশ্চিন্তার কারণ, দুশ্চিন্তার কারণ। উস্কানি তো আছে, এক ধরনের উস্কানিও। উস্কানি তো আছে, দুশ্চিন্তার কারণ, ঠিক আছে। আর আমাদের ভারতের সাথে যেটা বলছেন, তারা পায়ে পায়ে ঝগড়া লাগাতে যাচ্ছে। আজকে টিভিতে যেটা দেখলাম যে দুই পাশের গ্রামবাসী এসে আপনার লাঠি বল্লম টলম নিয়ে, এটা তো গ্রামে গ্রামে যুদ্ধ হয়, যেটা গায়ে গায়ে মানে পায়ে পায়ে জড়িয়ে। তো এটা কেন করছে ভারত? একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলাদেশে, যেখানে বাংলাদেশ আর বাংলাদেশের সেটেল বাংলাদেশ থাকবে না, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন। এবং কার জন্য করছে, কেন করছে, এটা আমরা জানি। যাই হোক, এটা আমরা মানে আমি বলবো যে এখন পর্যন্ত আমরা স্টেবল থাকতে পেরেছি, এটার জন্য আমি ক্রেডিট দেবো চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি এবং ব্যক্তিত্বকে। উনি কিন্তু কোনো হইচই না করেও সামাল দিয়ে যাচ্ছে এই বিষয়গুলো। তবে এটার ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এটাকে সেটেলমেন্টে আসতেই হবে। ভারতকে বোঝাতে হবে যে এনাফ ইজ এনাফ, আমরা তো কখনো গায়ে পড়ে গিয়ে তাদের সাথে কিছু করতে যাচ্ছি না, ঠিক আছে না? আমি মাহবুব আলমের কাছে বলতে চাই, যেটি সালাউদ্দিন চৌধুরী বললেন যে লাস্ট 15 ইয়ার্স তারা বিভিন্নভাবে ডিপ্লোম্যাটিক ইনভেশন ঘটিয়েছে, আর এখন তারা ফিজিক্যাল ইনভেশন করছে ওপেনলি। মানে হ্যাঁ, ডিপ্লোম্যাটিক ইনভেশন ওয়ার্ল্ডে খুবই পরিচিত। এখন সব জায়গায় সেটিই হয়, যুদ্ধ হয় না, ডিপ্লোম্যাটিক ইনভেশন ঘটে। ঠিক আছে, সেটি বাংলাদেশের গেল সরকার কিভাবে চিন্তা করেছে, এই সরকারের জায়গা থেকে কিভাবে চিন্তা করা উচিত? এই সরকারের যেভাবে পররাষ্ট্রনীতি চালাচ্ছে আর কি, মানে অনুসরণ করছে আর কি, তো ওনারা চেষ্টা করছে যে ভারতকে সাথে সম্পর্ক একটা রাখতে চাচ্ছে, কিন্তু আগের মতো না। এবং আগের মতো যে রাখতে চাচ্ছে না, বা আগের মতো যে একচ্ছত্র যে মানে পাওয়ার নিয়ে ভারত আমাদের দেশে ছিল, কালচারালি, সোশ্যালি, ইকোনমিক্যালি এবং ফিজিক্যালি যে আগ্রাসনটা ছিল, সব কিছুতে আমাদের এমন কোনো মানে সেক্টর নাই যেখানে আমাদের ভারতীয় আধিপত্য ছিল না। তো সেই ক্ষেত্রে এই অবস্থা থেকে মানে ফেরত আসতে আমাদের একটু কষ্ট হবে, সময় লাগবে। এটা ওভারনাইট করতে পারবে না। আমার মনে হয় সরকার যেভাবে আগাচ্ছে স্লোলি, বাট এটা স্লোই করতে হবে, এটা তাড়াহুড়ার কোনো কিছু নাই। কারণ দুনিয়ার সব দেশে সরকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়। ভারতের আশেপাশে শুধু আমরা তো একা প্রতিবেশী না, আরও অন্য দেশ আছে, সেখানেও তো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ভারতকে এরকম করেছে? করে নাই। কারণ এইটাকে বাংলাদেশে আপনি তো জানেন যে বাংলাদেশ হলো ভারতের 5th ফরেন কারেন্সি আর্নারের একটা দেশ। এই আমাদের মতো ছোট্ট একটা দেশ থেকে এরা কত টাকা নিয়ে গেছে সব কিছু থেকে। এবং আমাদের নিজস্ব কোনো র্যাডার সিস্টেম ছিল না, সেটাও ওদের র্যাডার দিয়ে আমাদের প্লেনগুলি চলে। সম্প্রতি আমরা এই জায়গাটা উত্তীর্ণ করছি। এইভাবে আমি বলছি যে আমাদের সব সেক্টরগুলি ওরা কিন্তু ক্যাপচার করে ফেলছে। এবং আমাদের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা,
ওনারা চাচ্ছিল ওনার প্রতিরোধ ব্যবস্থা ওনারাই দেখবে, আমাদের কিছু থাকতে পারবে না, এই ধরনের একটা যে 72 সালে যে 71 সালে যে চুক্তিটা হয়েছিল ওই চুক্তির দিকে আগাচ্ছিল আলটিমেটলি। তো এইটার থেকে এখন আমাদের সরকার যে ডক্টর ইউনূসের সরকার এবং নিশ্চয়ই অন্য পশ্চিমা আমাদের যারা মিত্র দেশ আছেন তাদের সহায়তা আমার মনে হয় এটা আস্তে আস্তে এটা রিগেন করার চেষ্টা করছে। তো এটা সময় লাগবে, এটা তাড়াতাড়ি আমরা আলোচনা করছিলাম, দর্শক আপনারা শুনছিলেন ট্রাম্পের অভিষেক, এবং ট্রাম্পের অভিষেক থেকে যথাযথভাবেই সেটি বাংলাদেশের নিরাপত্তার দিকেও আসলো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। এই আলোচনা চলবে, বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো পুলিশের পোশাক বদল নাকি মানসিকতা বদল। দর্শক থাকুন আমাদের সঙ্গে বৈশাখী টেলিভিশনের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি লাইভ কিন্তু সম্প্রচার হচ্ছে আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা যে কথা বলছিলাম সালাউদ্দিন চৌধুরী, পুলিশের পোশাক বদল না মানসিকতা। আপনি জানেন যে আজকে 3টি পোশাক অনুমোদন দিয়েছে আইন শৃঙ্খলা সম্পর্কিত সংক্রান্ত কমিটি। সেখানে পোশাক আমরা যেটি জানি যে ব্লু কালারের পরে একবার বদল হয়েছিল এবং তারপর এবার বদল হলো। তবে এবার যে বদল হলো পুলিশের পোশাক, সেটির একটি রক্তাক্ত ইতিহাস আছে আপনি জানেন। খুবই ক্রুয়েল বার্থ যদি বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পরে এরকমের ঘটনা ঘটেনি পুলিশের মাধ্যমে, এবং পুলিশের সাথে জনগণের যেই রিয়াকশন হয়েছে, যে রিপারকেশন হয়েছে, সেই জায়গাটার থেকে উত্তরণে কি শুধু পোশাক বদলই যথেষ্ট? না, দেখুন ওই একটা কথা আছে না যে ইটস নট দ্য মেশিন বাট ম্যান বিহাইন্ড দ্য মেশিন। তো এটা পোশাক না, পোশাকের আবরণে যারা আছেন তাদের পরিবর্তনটা অত্যাবশ্যকীয় আর কি। এখন তাদের পরিবর্তন বলতে কিন্তু ঢালাওভাবে আপনি সমস্ত পুলিশ বাহিনীকে আপনি বলতে পারেন না, বিকজ আমি ব্যক্তিগতভাবে বা আমার জানা মতে অনেক কি জানি যে অসাধারণ তাদের কর্মদক্ষতা, সততা এবং দেশের প্রতি যে তাদের এক ধরনের দেশপ্রেম, মানুষের প্রতি তাদের যে টান আছে। মুষ্টিমেয় কিছু পুলিশের জন্য আস্থাহীনতার জায়গাটা তৈরি হয়েছে মানুষের মনে, ঠিক আছে? এবং এটা একটু অতিমাত্রায় বেড়ে গেছে বিগত সরকারের 16 বছরের শাসন আমলে, এবং বিশেষ করে এই জুলাই গণ আন্দোলনের সময় যে পুলিশের যে ভূমিকাটা নিয়েছিল, যেই নিষ্ঠুর অপকর্মগুলো করেছে, এটা আমি শিওর যে মাহবুব ভাইও পুলিশে ছিলেন বা একজন সাধারণ নাগরিক হিসেবে বলি, এটা কখনই গ্রহণযোগ্য না। ন্যাক্কারজনক, নিষ্ঠুর, নির্মম। আপনি দেখেন কিছু সংখ্যক শীর্ষ পুলিশ কর্মকর্তারা, আমি কি শুধু পুলিশকে দায়ী করবে জন্য না, পুলিশ যাদের নির্দেশে নির্দেশিত হয়ে কাজগুলো করেছে তাদের দায়ভারটা কিন্তু অনেকাংশে বেশি। যাই হোক, তারা হয়তো বিচারের সম্মুখীন হবে, কিন্তু যারা সরাসরি এক্সিকিউশনে ছিল সেই পুলিশ সদস্যগুলো, তাদের চারিত্রিক পরিবর্তনের জন্য যে সংস্কারগুলো করা দরকার, যেই পরিবর্তনগুলো আনার দরকার, যেটা নিয়ে যে সংস্কার কমিশনের এই যে আপনি পোশাকের কথা বললেন, আমি আজকে যতটুকু শুনলাম নিউজে যে এটাও নাকি সংস্কারের একটা অংশ। এখন কথা হচ্ছে কি যে যেই সংস্কারগুলো মৌলিক সংস্কারগুলো হওয়া উচিত সেগুলো কিন্তু এখন আমাদের সামনে দৃশ্যমান না। আপনি ধরেন আসলে যে 4-5টা তরুণ ছাত্রকে গুলি করে ভ্যানের উপরে ফেলে দিয়েছে, তখনই জানতো যে অনেকে নাকি প্রাণ ছিল, কিন্তু সেই জীবন্ত অবস্থায় পুড়িয়ে দিয়েছে। যে ছেলেকে এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই ছেলেটিরও প্রাণ ছিল, ইয়ামিন, যে ছেলেটার নাম এমআইএসটিতে পড়তো। তো এই যে ঘটনাগুলো বাংলাদেশের পুলিশের কিছু সংখ্যক, সবাইকে নয়, কিছু সংখ্যক সদস্য করেছে, এটা হয়েছে কি তারপরেও ওই যেই সরকারের নির্দেশে করেছে সেই সরকারের সমর্থকদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র অনুশোচনা নেই। আমি গত পরশুদিন ফেসবুকে একটা ছবি স্ট্যাটাস দিয়েছি, আমি পরিচিত সমর্থকরা সেটা হাহা রিয়েক্ট দিয়েছে। একটা ছেলেকে মেরে ফেলে দিচ্ছে, সেটা আমি দিয়েছি যে দুঃখ করে হাহা রিয়েক্ট করছে। এটা কারণটা কি জানেন? আমি একটা প্রবাদ বাক্য দিয়ে বলি যে আপনি যদি শিয়ালের কাছে ধর্মশিক্ষা গ্রহণ করেন তাহলে মুরগি চুরি করাটা আপনার কাছে মহান দায়িত্ব বলে মনে হবে, কিংবা হায়নার কাছে যদি ধর্মশিক্ষা গ্রহণ করেন তখন কাউকে ছেড়ে খুঁড়ে খাওয়াটা আপনার কাছে মনে হবে যে একটা মহান দায়িত্ব। সো আমি সরি টু সে লাইক দিস, এবং যখন আমি চোখের সামনে ভাসে
এই 1.5-2 হাজার তরুণ ছাত্র ছেলে প্রাণ দিয়েছে, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, মানে এটা গণহত্যা। সেই গণহত্যার সাথে মূলত পুলিশ বাহিনীর কিছু সদস্য একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আরও 2-1টি নিরাপত্তা বাহিনী জড়িত ছিল, কিন্তু তারা মূল ভূমিকা পালন করেছে। কাজেই সংস্কারের দাবি উঠেছে, পরিবর্তনের দাবি উঠেছে। কিন্তু কথা হচ্ছে কি যে পোশাক পরিবর্তন করে তো আপনি মানসিকতা পরিবর্তন আনতে পারবেন না। আমি দুটো পয়েন্ট একটু শেষ করবো। একটা হলো যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তাদের কয়জনের শাস্তি এই পর্যন্ত দৃশ্যমান হয়েছে? আমার চোখে এখনো পড়েনি যে শাস্তি বিধান হয়েছে। হ্যাঁ, 6 মাস সময় চলে গেছে, আরও হয়তো সময় লাগবে, বা দ্রুততম সময় করা যেত। অ্যাটলিস্ট সবার মানে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সান্ত্বনার জন্য যে আমরা শাস্তি প্রদান করছি, ওটা দৃশ্যমান হয়নি। দৃশ্যমান হয়েছে কি পোশাক পরিবর্তন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা কি সময়োচিত হয়েছে কিনা মাহবুব ভাই ভালো বলতে পারবেন পরবর্তীতে। আমি শুধু দুটো পয়েন্ট বলি। যেখানে আর্থিক সংকটে বাংলাদেশ রেভিনিউ যোগান দিতে পারছে, যথেষ্ট পরিমাণ রেভিনিউ কালেক্ট করতে পারছি না বলে আমরা কিন্তু ট্যাক্স ফাইলিংয়ের ডেট মাসের পর মাস বর্ধিত করছি। আমরা নিত্যপণ্য দ্রব্যের ওপরে, ওষুধের উপরে ভ্যাট আরোপ করছি। সেখানে আপনি এই নতুন পোশাকটা যে চালু করছেন সংস্কারের নাম দিয়ে, এখানে কত শত কোটি টাকা ইনভলভমেন্ট এই মুহূর্তে আছে। আমি আপনাকে একটা ছোট্ট বলি যে ইফ আই এম নট রং, মাহবুব ভাই কারেক্ট করতে পারবে, একজন পুলিশ সদস্যের জন্য কিন্তু 3 পেয়ার ওয়ার্কিং ড্রেস লাগে। ঠিক আছে, 3 পেয়ার। 2টো সেরিমোনিয়াল ড্রেস লাগে, উইন্টার এবং সামার। উইন্টারের জ্যাকেট লাগে, পুলোভার লাগে, এগুলো তো লাগেই। এখন যে চলতি পোশাকটা আছে, তারা যাদের নাম ইস্যু হয়েছে এদের কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়নি, অধিকাংশ। কিছু লজিস্টিক ডিপার্টমেন্ট স্টোরে রয়ে গেছে এখনো। ঠিক আছে, সো এই আর্থিক সংকটের সময় নতুন করে আপনি যদি পোশাক পরিবর্তন করে ভাবেন যে একটা পরিবর্তন করে দিয়েছি, জনগণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, এই ব্যাপারে আমি দ্বিধান্বিত। মাহবুব আলম, আমি সালাউদ্দিন চৌধুরীর শেষ যে কথা, এটি খুবই যৌক্তিক। তবে আপনার কাছে আমি অন্যভাবে জানতে চাই, পোশাক পরিবর্তন তো হলো, পোশাক পরিবর্তনের অনুমোদন হলো বুঝলাম। আপনি হারুনের ভাতের হোটেল চেনেন বা নাম শুনেছেন কখনো? এই 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 ব্যাখ্যাটা আমি জানতে চাই যে কতিপয়ের মধ্যে আমরা একজন পুলিশ অফিসারের নাম জানতাম, তার নাম হারুন। এখন যে কোনোভাবেই হোক একজন ব্লগার কর্তৃক এটি প্রতিষ্ঠিত করা হয়েছে হারুনের ভাতের হোটেল। আমরা দেখতাম যে পুলিশ অফিসার নিয়ে যেতেন একটি পুলিশের একটি সংস্থা, একটি বিশেষায়িত সংস্থা, সেখানে নিয়ে গিয়ে অনেকেই খাওয়া দাওয়া করতেন। সেই খাওয়া দাওয়া করতেই পারে, কিন্তু সেই খাওয়া দাওয়ার পর আবার সেই ছবিটা আমরা ফেসবুকে পেতাম, সোশ্যাল মিডিয়ায় পেতাম, ভাইরাল হতো। এবং হারুনের ভাতের হোটেল এটি একদম একটি জোকসের মধ্যে চলে গেল। জি, এটা ছিল কোনটি পরিবর্তন হওয়া উচিত? ভাতের হোটেলটা পরিবর্তন করতে হবে। আসলে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন তার সাথে সম্পূর্ণ একমত হয়ে আমি বলছি যে মানসিকতাটা বিশাল একটা পরিবর্তন দরকার আছে। কারণ এই বিপ্লবের পরে যে বিপ্লবটা হয়ে গেল আমাদের 5 আগস্ট, জুলাই বিপ্লব বলে, আমাদের উচিত ছিল টার্কিকে ফলো করা। তুরস্ককে যদি আমরা ফলো করতে পারতাম, একদিনে যদি আমার মিনিমাম 30,000-40,000 পুলিশ সদস্য স্যাক করে দিতে পারতাম, তাহলে পরে এটা মানুষের চেঞ্জ হতে তাড়াতাড়ি। টার্কিতে এরদোগান প্রশাসন করেছে। শুধু পুলিশ কেন, এবং এটি সম্ভবত 2টি ফোর্সের মধ্যে এই নিয়মটাও আছে। হ্যাঁ, আছে। এবং ওখানে তো পোশাক পরিবর্তন করা নেই, মানুষের তো পরিবর্তন করতে হয়েছে ওনাদেরকে, এবং এটা করতে পেরেছেন বলে এরদোগান কিন্তু সাকসেস হয়েছেন এবং এখন উনি ক্ষমতায় আছেন। এটা এমন না যে এই মানুষ ধরে নিয়ে আয়নাঘরে রেখে উনি ক্ষমতায় আছে, উনি জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আছেন। তো আমাদের যে পুলিশের যে আজকের যে অবস্থাটা আপনারা সবাই দেখছে আর কি, উনি বললেন আর কি, তো এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক। কারণ এটা তো এই যে অবস্থাটা ক্রিয়েট করেছে আমরা করিনি। এটা আগে আমি পার্সোনালি 91-এ পুলিশে জয়েন করেছি, তো আমরা তো সেটা সেরকম দেখিনি। আমাদের সিনিয়ররা এরকম ছিল না, বা আমাদের জুনিয়ররা এরকম ছিল না। এটা হয়েছে কেন? এটা হয়েছে শুধুমাত্র শাসক গোষ্ঠী এটা করতে দিয়েছে। এই হারুন তো শুধু একটা পাপেটের মধ্যে যা বলছে তাই করছে, সে সাহসের সাথে করছে, কনফিডেন্টলি করছে, এবং সে এই জন্য প্রচুর তা গিভ অ্যান্ড টেক হয়েছে। তাকে সে করতে এসে তাকে দিতে হয়েছে, সরকার তাকে দিচ্ছে, সে করেছে।
এবং এটা তো কোনো মানে সভ্য দেশের ইয়ে হতে পারে না যে হারুনের বাতের হোটেল। তো এটা একটা মানে চোখের মতো হয়ে গেছে যে হারুন বাতের হোটেলে কাউকে ধরে নেবে, হারুন বাতের হোটেলে খাবে, এটা মিডিয়াতে চলে আসবে। তো এটা চলে আসা মানে হলো যে একটা একদিক থেকে এই যাদেরকে ধরে নিয়ে তাদেরকে ডিফেম করানো, আর আরেকদিক দিয়ে বোঝানো যে না বেশি কথা বললে এইভাবে কিন্তু হবে, অন্যরা কিন্তু সাবধান করে যাও। এবং আমাদের যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল, সমন্বয়ক তো ধরে নিয়ে গেছিলো এবং এদেরকে কিন্তু ভাতের হোটেল মতো খাওয়াই আবার যে মিডিয়াতে নিয়ে ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করেছে বহুলভাবে যে এবং সব ঠিকঠাক হয়েছে, কোনো অসুবিধা নেই, ওরা ওদের মধ্যে কাজ করতেছে। তো আজকের এই অবস্থাটা হয়েছে শুধুমাত্র আমাদের শাসক গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়, এবং এদেরকে বাধ্য হয়েছে। আমি বলি যে সব পুলিশ অফিসার তো এরকম ছিল না। ওরা কেন এরকম হলো? ওরা দেখছে গত 9 সাল থেকে 8 সাল থেকে 15 সাল পর্যন্ত, 24-এর যে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এই 15 বছর এই যে শাসক গোষ্ঠীর ক্ষমতা ছিলেন, কীভাবে ছিল। তো যখন দেখেছে না এটা উপায় নেই, অন্য কোনো সরকার, রাজনৈতিক পার্টি যারা দল ছিল বিরোধী দল, এদের পক্ষে সরকারকে পরিবর্তন করা পারবে না ওরা, তখন তারা এই গোড্ডালাকে গা ভাসিয়ে দিয়েছে, গা ভাসিয়ে এবং ওদের সবার মতো অন্যরা যা করে তাদের মতো করা শুরু করছে। এবং এটা যে স্ট্রিক্টলি ছিল সেও শেষ পর্যন্ত মানে একজন গ্র্যাজুয়ালি ফল করেছে, কারণ 5 বছর ধৈর্য ছিল, 6 বছরে গিয়ে ধৈর্যচ্যুত হয়েছে, 7 বছর 8 বছর 9 বছর 15 বছরের ধৈর্যচ্যুত হয়েছে। এটা হয়েছে, এবং এটা শুধু যে পুলিশের মধ্যে হয়েছে তা না, কিন্তু সব সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসির মধ্যে সব কাছে হয়েছে। এবং ইউনিভার্সিটি টিচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে ব্যাংক, আপনার ব্যাংকাররা দেখেন না ব্যাংকাররা কীভাবে বিরোধী দিয়েছেন, ব্যবসায়ীদের দেখেন না ব্যবসায়ীরা কীভাবে বিরোধী দিয়েছে এই যে আন্দোলনের বিপক্ষে। কেন তো মৃত্যুর পরেও থাকতে চেয়েছে, হ্যাঁ থাকতে চেয়েছে। তো সেই কারণে এটা শুধুমাত্র আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র পুলিশকে দোষারোপ করে লাভ হবে না, কিংবা মিলিটারিকে দোষারোপ করে লাভ হবে না। এটা সামগ্রিকভাবে আমরা সবাই তাহলে মানসিকতা বদল আসলে কার দরকার, এই প্রশ্নের উত্তর আমরা নিব আপনাদের দুজনের কাছে আসবো। যে শুধু কি পুলিশের পোশাক বদল নাকি পুরো সিস্টেমের মানসিকতা বদল? দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের সঙ্গে থাকুন, বিরতি থেকে ফিরে আমরা এই প্রশ্নের উত্তর জানবো। পুলিশের পোশাক বদল প্রয়োজন নাকি সিস্টেমের মানসিকতা বদলের প্রয়োজন? স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। দর্শক, বিরতির আগে বলেছিলাম যে আমরা জানতে চাই যে আসলে পুলিশের পোশাক বদলটি প্রয়োজন নাকি সিস্টেমের মানসিকতা বদলের প্রয়োজন। যে সালাউদ্দিন চৌধুরী, আপনার থেকে শুরু করব, তারপর মাহবুব আলমের কাছে আসবো। থ্যাংক ইউ। না, অনেক কথা তো বলেছেন মাহবুব সাহেব। আমি একটু অ্যাড করতে চাই যে আজকে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা এটা অ্যাড করেছেন যে শুধু পোশাক না, ট্রেনিংয়েরও একটা আমূল পরিবর্তন আনবেন। আমি আরও মূলে যেতে চাই। আমার যে রিক্রুটিং সিস্টেমটা, ঠিক আছে, ধরেন একজন পুলিশ কনস্টেবল থেকে আমি যদি সাব ইন্সপেক্টর নিয়োগের ব্যাপারটা দেখি, মেধার মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারপর তার চাকরি হবে না, সে জানে। আমি ওপেনলি কথাগুলি বলছি, এটা ওপেন সিক্রেট, আমি হয়তো একটু ইয়ে করে বলছি যে তার একটা মিনিমাম অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতে হচ্ছে। এটা হতে পারে 10 লাখ থেকে 50 লাখ, কথার কথা। এখন যে ছেলেটা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করে তার চাকরিতে ইনকোয়ার করতে আরও অতিরিক্ত কিছু খরচ করতে হয়েছে, এবং একে ধরতে হয়েছে, বিশেষ করে পলিটিক্যাল মাস্টারদেরকে ধরতে হয়েছে, ইনভেস্টমেন্ট। তখন ওই কনস্টেবল বা ওই সাব ইন্সপেক্টর ট্রেনিং শেষে তার তো মাথায় থাকবে যে কত দ্রুততম সময়ে এটাকে সে রিয়েলাইজ করতে পারে। তো দোষটা তো আমি তাকে দেবো না, হি নিডস দ্য জব। এবং এই ধরনের চাকরিতে তো সাধারণত মধ্যবিত্ত ঘরের সন্তানরা আসে। হ্যাঁ, মাহবুব সাহেব ক্যান হেল্প মি আউট, আমরা তো ওই লেভেল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা আসে। দেন তার মধ্যে ট্রেনিং চলাকালীন অবস্থায় কিন্তু তার মাথায় খেলে হাউ কুইকলি হি ক্যান রিয়েলাইজ দিস অ্যামাউন্ট অফ মানি। হয় কি, সে কিন্তু একটা ক্রাফট সিস্টেমের মধ্যে তাকে আমরা ঢুকিয়েছি, সমাজ। ও ঢুকতে চায়নি। কেউ কি যে মেধার তালিকায় এসছে পরীক্ষা দিয়ে, সে কেন পকেটের পয়সা দিতে হবে? আমরা বাধ্য করছি। আবার পলিটিক্যাল মাস্টার্স মোস্টলি প্রিসাইজলি যে চাকরি করতে হলে এই করতে হবে, সেই করতে হবে আছে। তারপরে ট্রেনিং শেষ হলো, একটা ভালো পোস্টিংয়ের জন্য তদবির করতে হবে। ভালো পোস্টিংয়ে গেল, সেখানে গিয়ে অমুক লিডারের, অমুক নেতার, তমুকের নির্দেশ মতো চলতে হবে, তা নাহলে তার পোস্টিংয়ে যে আসছে, এই পোস্টিংয়ে আসতেও কিন্তু তার একটা কাঠখড় পোড়াতে হয়েছে। তো দেখা গেল যে সে এসছে এখানে 3 বছর থাকবে,
কিন্তু নেতার সাথে কনফ্লিক্ট হয়ে গেল 6 মাসের মাথায় সে নাই ওখানে। তো এই যে সিস্টেমটা, মানে আমার মাথায় যদি রোগ থাকে আমি পায়ের গোড়ালিতে কিন্তু ওই বোরিক পাউডার মাখলে হবে না, আমাকে একদম উপর থেকে আসতে হবে। আমরা তো যেই আসে নতুন সরকার, ইভেন এই সরকারও অনেক কথা বলছে, চেষ্টা করছে, আমরা কথাই শুনে যাচ্ছি, ঠিক আছে, আমরা বলি শুনে যাচ্ছি। আমূল পরিবর্তন আমি বলছি না যে ওভারনাইট হবে, স্লোলি গ্র্যাজুয়ালি কোথাও না, ইট হ্যাজ টু স্টার্ট সামওয়্যার। সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। এখন আমরা নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারা এসে কি করবে, কোন গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্ট তো আগেও পরিচালনা করেছে, হয়তো একটু বেটার হবে দ্যান দি প্রিভিয়াস, বাট আমরা যেটা এক্সপেক্ট করছি সেই এক্সপেকটেশন অনুযায়ী যদি সার্ভিস ডেলিভারি করতে পারে দেন মোস্ট ওয়েলকাম, আমরা স্বাগতম জানাবো। বাট পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। গভর্নমেন্ট বেটার ফর হুম, বেটার ফর দেম অর দেম হুম? ইয়া, ইট শুড বি বেটার ফর দ্য পিপল। হ্যাঁ, ঠিক আছে না, যদি এটা ফর দ্যামসেলফ হয়, যেটা মানে বরাবরই আমরা 53 বছর ধরে দেখছি, কম আর বেশি, অফকোর্স এই বিগত পতিত সরকারের মতো তো মানে আই এম সরি টু সে, মনে হয় না যে এত জঘন্যতম কাজ করতে পারবে কোনো সরকার, চেষ্টা করলেও পারবে না। আমি কেন বললাম কথাটা, বিকজ ইট ইজ এভিডেন্ট নাও, সবাই জানে যে গত সরকার কি করে গেছে। তবে সিস্টেমটাকে আপনি টপ থেকে শুরু করতে, টপ ডাউন অ্যাপ্রোচে আসতে হবে। মাহবুব আলম, পুলিশের সিস্টেম তো আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। জি, পুলিশের সিস্টেম কি, এবং তারপর আপনি দেশের সিস্টেমেও আসেন। পুলিশের সিস্টেম তো আসলে আমাদের সিস্টেম যেটা বইপত্র যেটা লেখা আছে, আমি একটু আপনার সাথে যোগ করি। আমরা শেষ 10 বছর 12 বছরে এমনও দেখেছি যে পুলিশ প্রধান রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। পুলিশ প্রধানের বক্তব্যের সাথে রাজনৈতিক নেতার বক্তব্যের মিল খুঁজে পাইনি আমরা, অমিল খুঁজে পাইনি, একই রকমের লেগেছে। ছোট্ট একটা উদাহরণ দিই, আমার মনে আছে আগে যখন চাকরির বিশেষ পরীক্ষা আমরা দিয়েছি, তো আমি শিওর উনি যখন বিএমএতে আর্মিতে ঢুকছে বা এয়ারফোর্সে ঢুকেছে, একটা দরখাস্ত সই ফিল আপ করতে হয়েছে। ওই দরখাস্তের মধ্যে লেখা ছিল আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন, আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন কিনা। আমরা প্রত্যেকে 100% উত্তর ছিল না, কারণ এটা একটা ডিসকোয়ালিফিকেশন ছিল ওই সময়। তার মানে হলো যে আমি জানি যে আমি এখানে রাজনীতি চাকরিতে ঢুকলাম, যে রাজনীতি করতে পারবো না, পলিটিক্সটা এখানে ফরবিডেন, এই জন্য এই কথাটা লেখা থাকতো। কিন্তু আমার ভিতরে যেহেতু আমরা ইউনিভার্সিটির ছেলে, পাশ করে গেছি, আমাদের মধ্যে পলিটিক্যাল একটা আইডিওলজি ছিল, কিন্তু আমি লিখছি না কেন, যে আমরা তখন থেকে জানতাম যে সরকারি চাকরিতে করতে হলে বা মিলিটারি বা সিস্টেমটা ইউ অ্যাক্ট লাইক নিউট্রাল, আপনার আইডিওলজি থাকতেই পারে, বাট ইউ হ্যাভ টু চাকরি দেশে আমি পলিটিক্স করতে পারবো না, চাকরি দেশে পলিটিক্স করতে পারবো না। কিন্তু এই গত 15 বছর আমরা দেখেছি যদি কেউ লিখতো ছাত্রলীগ করে তাহলে তার চাকরি হয়েছে, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে মানুষের সাথে কীভাবে দেখেন, একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। এবং এটা করেছেন পার্টি ইন পাওয়ার, ওরাই করেছেন। তো এইভাবে মানসিকতা এবং মনন জগতে যে সৃজনশীলতা সব নষ্ট হয়ে করেছে, যেসব চেঞ্জ করে। আপনাকে আরেকটু যোগ করি, শুধু সে ছাত্রলীগ করেন তা না, তার বাবা করে কিনা, দাদা করে কিনা, দাদার দাদা কি কোনো সময় অন্য দল করতে পারে? আপনি হয়তো ছাত্রলীগ করে না, কিন্তু আপনার বাবা যদি করে থাকে, আপনার মামা যদি করে থাকে, শ্বশুর যদি করে থাকে, আর সে ছাত্রলীগ করে কিন্তু বাবা করে নাই, দাদা করে নাই, তাহলে হয় নাই। তাহলে তো এই যে এটা এই করেছে, এইটা করাতে আপনার এই পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে। আমরা বিশেষ করে আমি বলবো 91 থেকে 2006 পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা ছিল না, টুকটাক সবাই পলিটিক্স করতো, এবং গভর্নমেন্টের চয়েস অনুযায়ী আইজিপি নির্বাচিত হতো, এটা ঠিক আছে, এটা আমেরিকাতেও হয়, সব দেশে আছে, সব দেশে আছে। বাহিনী চিফ সরকার চয়েস মতই হয়, কিন্তু এখানে শুধু সরকারের চয়েস, বাহিনী চিফ না, কনস্টেবল যদি তার চয়েস হতে হবে, কনস্টেবল। সালাউদ্দিন চৌধুরী 30 সেকেন্ডে যদি শেষ করেন। একটু যদি 1 মিনিট সময় দেন, আমি অনেক পুলিশ অফিসারকে জানি, সময় খুব কম, 30 সেকেন্ডে যদি শেষ করেন। পুলিশ অফিসারকে জানি যে আপনার একটা কাজ করছে, মন দিয়ে উপকার করছে, আপনি তাকে বলছেন ভাই আমি আপনার জন্য কি করতে পারি, বলতেছে যে না কিছু করতে হবে না, আমার সন্তানের জন্য দোয়া করেন। এমন অনেক পুলিশ অফিসারকে আমরা জানি যে ফিক্সড ডিপোজিট টাকা রাখে না, ইন্টারেস্ট খাবে, সুদ হারাম বলে। তো দেয়ার আর লট অফ গুড স্টাফ, গুড পিপল আর দেয়ার ইন পুলিশ সার্ভিস। প্রবলেমটা হচ্ছে যে মুষ্টিময় কিছু, এই যে আপনি ডিবি হারুন, যেটা আপনি সংস্কারের কথা বলছি, একটু অ্যাড করি, 8ই অগস্ট গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এরপরে ডিবি হারুন কীভাবে দেশ ত্যাগ করে, বিপ্লব বড়ুয়া কীভাবে দেশ ত্যাগ করে, মনিরুজ্জামান কীভাবে দেশ ত্যাগ করে। আচ্ছা, বর্তমান ডিএমপি কমিশনার কিন্তু বলেছেন যে 90,000 দলীয় পুলিশ সদস্য রয়েছে,
এই 90,000 সদস্য ইজ হিউজ। তাদের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? শুধু আমি পোশাক পরিবর্তন করলাম এগুলো থাকবে হবে না, তাতে হবে না। আমি বলছি না যে সব বের করে দেবো, তাতে পুলিশ প্রশাসনকে রান করতে হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে একটি ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। যাত্রাবাড়িতে একটি ছেলে মারা যায় এবং তার গুলি লাগে 5টিরও বেশি। তার বাবা তার সুপিরিয়রকে ফোন করে বলেছিল, স্যার একটি শিশুকে, একটি বাচ্চাকে মারতে কয়টা গুলি লাগে? সেটি ছিলেন একজন পুলিশ সদস্যের ছেলে। দর্শক দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। যত দোষ নন্দ ঘোষের মতো পুলিশেরই সব দোষ, এটি আসলে কোনো মতেই সঠিক নয়। এ ব্যাপারে মানুষেরও কোনো দ্বিধা নেই, আমাদেরও দ্বিধা নেই। আমরা চাই পুলিশ সত্যিকার অর্থেই জনগণের বন্ধু হবে এবং পুলিশকে যারা পরিচালনা করবে তারা হবে তার চেয়েও বড় বন্ধু। এই কামনা রেখে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের সঙ্গেই থাকবেন। শুভেচ্ছা, স্বাগত শেষ মুহূর্তে।